বেচারি ইমামা বিবি। নাসেরা সালারের রুম পরিষ্কার করতে করতে হঠাৎ জোরে আফসোস শুরু করে। সালার ঘুরে তার দিকে তাকায়। টেবিলের অগোছালো বইগুলো গুছিয়ে রাখছিল। নাসেরা ওকে মনোযোগী দেখে দ্রুত বলল, অনেক মার পড়েছে কাল রাতে। কার উপর মার পড়েছে? সালার বই একপাশে রেখে জিজ্ঞেস করল। ইমামা বিবির উপর। আর কার? সালার বই গোছানো থামিয়ে তাকায়। নাসেরা রুমের সেলফ ঝাড়মোছা করছে। হাসিম মুবিন কালকে অনেক মেরেছে। সালার আগ্রহী হয়ে উঠল। সত্যি? হ্যাঁ, আমার মেয়ে আমাকে বলল। ভেরি নাইস। সালার উচ্ছ্বসিত হয়ে ওঠে। জি, কি বলবেন? নাসেরা জিজ্ঞেস করল। সালারের ঠোঁটের হাসি তার কাছে অদ্ভুত লাগে। আশা করেনি এই খবর শুনে সালার হাসবে। তার ব্যক্তিগত আদর্শ অনুসারে ওদের মাঝে যে সম্পর্ক, তাতে এই খবর শুনে সালারের অস্থির হয়ে পড়ার কথা। কিন্তু এখানে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। বেচার ইমামা বিবি যদি জানতে পারে সালার সাহেব এই খবর শুনে হাসছে, তাহলে হয়তো দুঃখে মরেই যাবে। নাসেরা মনে মনে ভাবে, কিসের জন্য মেরেছে? আজাদ সাহেবকে বিয়ে করতে রাজি না, অন্য কোনো ছেলেকে বিয়ে করতে চায়। নাসেরা অন্য ছেলের উপর জোর দিয়ে আর চোখে ওর দিকে তাকায়। শুধু এই কথার উপর? সালার গা ছাড়া ভাবে জিজ্ঞেস করল। এটা কোনো সামান্য ব্যাপার নাকি? ওনাদের বাড়িতে ঝড় চলছে, বিয়ের তারিখ ঠিক করা, কাট এসে গেছে। এখন ইমামা বিবির জেদ আজাদ সাহেবকে বিয়ে করবে না। ব্যাস এই নিয়ে হাসিম সাহেব মারধর করছে। এটা তেমন বড় ব্যাপার না যার জন্য মেয়েকে মারতে হবে। সালার বই নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আপনার জন্য না, কিন্তু তাদের জন্য তো। আমি বড় কষ্ট পাচ্ছি। ইমামা বিবি অনেক ভালো, আদব কায়দাওয়ালি। অথচ কি কিয়ামত এসে পড়ল তার উপর। হাসিম সাহেব ঘর থেকে বের হতে নিষেধ করে দিয়েছেন। আমার মেয়ে রোজ তার ঘর গোছায়। মেয়ে বলল চেহারায় নাকি পাল্টে গেছে। নাসেরা ক্রমাগত বলে যাচ্ছে। হয়তো চাইছিল সালার তাকে শুভাকাঙ্ক্ষী ভেবে গোপন কিছু বলুক, কিন্তু সালার আহাম্মক না। মহিলার এই লোক দেখানো সহানুভূতি ওর প্রতি কোনো আগ্রহ নেই। যদি ইমামা মার খায় বা কোনো সমস্যার মধ্য দিয়ে যায়, তাতেই বা ওর কী? কিন্তু এই অবস্থার কথা শুনে ওর হাসি ঠিকই পাচ্ছে। এই যুগে এসেও কেউ এই বয়সী সন্তানের উপর হাত তুলতে পারে? তাও হাসিম মুবিনের মতো উঁচু শ্রেণীর একজন মানুষ। আশ্চর্যের কথা, একই চিন্তাধারার আলাদা আলাদা অনেক খেয়াল বয়ে যাচ্ছে। নাসেরা কিছুক্ষণ এভাবে বলতে বলতে কাজ করতে থাকে, কিন্তু যখন দেখলো সালার তার কথায় কোনো আগ্রহ দেখাচ্ছে না, নিজের কাছে ব্যস্ত, সে কিছুটা হতাশ হয়ে চুপ করে যায়। তার দেখা এই প্রথম প্রেমিক যুগল যাদের আচরণ ভীষণই অদ্ভুত। কোনো অস্থিরতা, উৎকণ্ঠা বা দুশ্চিন্তা এদের দুজনের মাঝে নেই। এমনকি একে অপরের কষ্ট কথা শুনেও না। হয়তো ইমামা বিবিও সালার সাহেবের ব্যাপারে এমন কিছু শুনে এভাবে হাসবে, কে জানে। নাসেরা সেলফ থেকে একটা ফটো ফ্রেম তুলে পরিষ্কার করতে লাগলো। বাড়ি ছাড়ার সিদ্ধান্ত ইমামার জীবনের সবচেয়ে কঠিন এবং কষ্টদায়ক সিদ্ধান্তের একটি, কিন্তু এর বাহিরে কোনো পথ নেই। হাসিম মুবিন ওকে কোথায় নিয়ে যাবে, কিভাবে তালাক নিয়ে আজাদের সাথে বিয়ে দিবে, কিছুই জানে না ও। একমাত্র এই সত্য জানে, এইখান থেকে একবার অন্য কোথাও নিয়ে গেলে ওর জন্য মুক্ত হওয়া বা পালানোর পথও থাকবে না। ভালোভাবে জানে তারা ওকে প্রাণে মেরে ফেলবে, কিন্তু বেঁচে থেকে তেমন জীবন কাটানো বেশ কঠিন যা তারা ওকে কাটাতে বলবে। হাসিম মুবিন চলে যাওয়ার পর অনেকক্ষণ বসে কাঁদল। এরপর প্রথমবার নিজের অবস্থার দিকে মনোযোগ দেয়। সকাল হওয়ার আগেই বাড়ি থেকে বের হতে হবে এবং কোনো নিরাপদে আশ্রয় গিয়ে পৌঁছাতে হবে। নিরাপদ আশ্রয়? মাথায় আবার জালাল আনসারের কথা খেয়াল আসে। এই মুহূর্তে শুধু সেই মানুষটা ওকে সত্যিকারের অর্থে সুরক্ষা দিতে পারবে। হতে পারে আমাকে সামনে দেখে তার সিদ্ধান্ত, আচরণ বদলে যাবে। ভেবে দেখবে, হতে পারে আমাকে সাহায্য ও সুরক্ষা দেওয়ার জন্য এগিয়ে আসবে। হয়তো তার বাবা মা আমার ওপর করুণা হবে। সুপ্ত এক আশা ওর মনে উকি দেয়, তারা সাহায্য না করুক, বের হলে অন্তত এখান থেকে মুক্তি পাবো, নিজের জীবন নিজের মতো করে কাটাতে পারবো। কিন্তু প্রশ্ন হলো, আমি এখান থেকে কিভাবে বের হব এবং যাব কোথায়? অনেকক্ষণ ভাবতে থাকে। হুট করে সালারের চিন্তা মাথায় আসে। কোনোভাবে সেই বাড়িতে যেতে পারলে ও আমাকে সাহায্য করতে পারবে। মোবাইলে সালারের নাম্বার ডায়াল করে। মোবাইল অফ। কয়েকবার ফোন করলেও যোগাযোগ সম্ভব হয় না। মোবাইল রেখে দেয়। একটা ব্যাগে নিজের কিছু জামা কাপড় এবং অন্যান্য জিনিসপত্র নেয়। ওর কাছে কিছু টাকা আর গয়না ছিল, সেইগুলো ব্যাগে ঢুকিয়ে নেয়। যেসব দামি জিনিসপত্র রুমে ছিল সহজে নিতে পারবে এবং পরে বিক্রি করে টাকা জোগাড় করতে পারবে, সেসব ভরে ব্যাগ বন্ধ করে দেয়। কাপড় পাল্টে 2 রাকাত নফল নামাজ আদায় করে।
হৃদস্পন্দন বেগতিক ওর। অস্থিরতা ও দুশ্চিন্তা পুরো সত্তাকে গ্রাস করে রেখেছে। চোখের পানি ফেলছে ও মনের ভাব কমেনি। নামাজ শেষ করে যতগুলো আয়াত সূরা ওর মুখস্থ ছিল সব পড়ল। ব্যাগ নিয়ে রুমের লাইট অফ করে নীরবে বাইরে বেরিয়ে আসে। লাউঞ্জের একটা লাইট ছাড়া বাকি সব লাইট অফ, তাই খুব একটা আলো নেই কোথাও। খুব সাবধানে সিঁড়ি বেয়ে নিচে নামে। এরপর কিচেনের দিকে যেতে থাকে। কিচেন অন্ধকারে ডুবে আছে। সাবধানে জিনিসপত্র ধরে ধরে কিচেনের সেই দরজার দিকে আগায়, যা বাইরের লনে খোলা। লনের পেছনে এই দিকটায় শাকসবজি লাগানো। বাড়ির একমাত্র এই দরজায় তালা লাগানো হয় না, শুধু ছিটকিনি লাগিয়ে রাখা হয়। দরজায় সেই রাতেও তালা দেওয়া ছিল না। আস্তে করে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে ও। একটু দূরেই সার্ভেন্ট কোয়ার্টার। খুব সাবধানে লন পেরিয়ে নিজের আর সালারের বাড়ির মাঝামাঝি দেওয়ালের কাছে পৌঁছায়। দেয়াল খুব বেশি উঁচু না। ধীরে ব্যাগ অপর পাশে ছুঁড়ে মারে। কিছুক্ষণ নিজেও লাফালাফি করে দেয়াল টপকাতে সফল হয়। গভীর ঘুম অবস্থায় টোকা দেওয়ার শব্দ শুনতে পায় সালার। আস্তে আস্তে শব্দটা ঠকঠক আওয়াজের রূপ নিচ্ছে। থেমে থেমে কিন্তু ক্রমাগত বেশি আসা শব্দ। উপর হয়ে ঘুমাচ্ছিল ও। ঠকঠকে সেই আওয়াজে ঘুম ভাঙিয়ে দেয়। উঠে বসে সে। অন্ধকারে নিজের চারপাশে পর্যবেক্ষণ করার চেষ্টা করে। আতঙ্কের এক শিহরণ বয়ে যায় ভেতর দিয়ে। আওয়াজটা জানালার দিক থেকে আসছে, যেন কেউ ওখানে দাঁড়িয়ে ঠকঠক করছে খুব আস্তে আস্তে, অথবা জানালাগুলো খোলার চেষ্টা করছে। ওর মাথায় প্রথম চিন্তা আসে চোর হতে পারে। জানালাগুলো স্লাইডিং উইন্ডো। দুর্ভাগ্যবশত কোনো গ্রিল নেই। গ্রিলের প্রয়োজন কখনো অনুভব হয়নি, কারণ ওইগুলো ইম্পোর্টেড কাচের তৈরি, যা সহজে ভাঙা বা কাটা যায় না, শুধু ভেতর থেকে খোলা যায়। তাছাড়া বাড়ির লনে রাতে কুকুর খোলা ছেড়ে রাখা হয়, সাথে 3জন গার্ডও থাকে। কিন্তু এইসব নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও এই মুহূর্তে জানালার ওপাশে থাকা ছোট্ট বারান্দায় কেউ ছিল, যে জানালা খোলার চেষ্টা করছে। বিছানা থেকে উঠে পা টিপে টিপে অন্ধকারে জানালার কাছে যায় ও। যেখান থেকে শব্দ আসছে ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে খুব সাবধানে পর্দার এক কোণা তুলে বাইরে তাকায়। লনে জ্বলতে থাকা আলোয় যাকে ওপাশে দেখে তাতে বিস্ময় বোবা হয়ে যায়। এ পুরোই পাগল, মুখ থেকে বেরিয়ে আসে। এই সময় যদি লনে ঘোরাফেরা করা বিদেশি জাতের 4টা কুকুরের একটাও একে দেখতে পেত, তাহলে ও কিংবা অন্য কেউ পৌঁছানোর আগেই কামড়ে ছিঁড়ে ফেলত। আর যদি গার্ডদের মধ্যে কেউ দেখতে পেত, তাহলে তারাও খোঁজ বা জিজ্ঞাসাবাদে সময় নষ্ট না করে গুলি করত। কিন্তু এই মুহূর্তে মেয়েটা সম্পূর্ণ নিরাপদে দাঁড়িয়ে আছে, আর নিশ্চয়ই বাড়ির দেয়াল টপকে এসেছে। ঠোঁট কামড়ে রুমের লাইট অন করে। লাইট অন হতেই ঠকঠক আওয়াজ বন্ধ হয়ে যায়। কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ ভেসে আসে। পর্দা সরিয়ে স্লাইডিং উইন্ডো খুলে দেয়। ভেতরে এসো তাড়াতাড়ি, চটজলদি বলল ও। ইমামা কিছুটা নার্ভাস হয়ে ভেতরে ঢোকে, হাতে ব্যাগ। পর্দা ঠিক করে সালার ঘুরে বলল, ফর গডস সেক ইমামা, তুমি কি পাগল? ইমামা উত্তরে কিছু বলল না। ব্যাগ নামিয়ে পায়ের কাছে রাখে। দেয়াল টপকে এসেছো, হ্যাঁ? কুকুর কিংবা গার্ডের মধ্যে কেউ দেখে ফেললে এখন বাইরে তোমার লাশ থাকতো। অনেকবার কল করেছি, তোমার মোবাইল অফ, অন্য কোনো বিকল্প ছিল না। এই প্রথম ইমামার চেহারার দিকে মনোযোগ দিয়ে তাকায় সালার। চোখগুলো ফোলা, মুখ পাংশুটে, লম্বা একটা সাদা চাদর গায়ে জড়িয়ে রাখা। জামা কাপড় আর চাদরের জায়গায় জায়গায় মাটির দাগ লেগে আছে। তুমি আমাকে লাহোরে দিয়ে আসতে পারবে? ইমামা জিজ্ঞেস করলো। এই সময়? সালার অবাক হয়। হ্যাঁ, এখনই, আমার কাছে সময় নেই। সালার দেয়াল ঘড়ির দিকে এক নজর তাকায়। উকিল ফোন করছিল, তোমার সমস্যার সমাধান হয়নি? ইমামা না বোধক মাথা নাড়ে। না, তারা আমাকে সকালে কোথাও পাঠিয়ে দেবে। এর জন্য সারাদিন তোমাকে ফোন করেছি, কিন্তু মোবাইল অন করনি। আমি চাইছিলাম তুমি উকিলকে বলবে যে বেলিফের সাথে এসে যেন আমাকে ছাড়িয়ে আনে, কিন্তু তোমার সাথে কন্ট্যাক্ট হয়নি। কাল হলেও কিছু করার থাকতো না, কারণ এর আগেই তারা আমাকে কোথাও পাঠিয়ে দিত। কোথায় তা জানি না আমি। সালার হাই তোলে। ওর ঘুম আসছে। তুমি বসো। ইমামা তখনও দাঁড়িয়ে থাকে। লাহোরে নিয়ে যেতে না পারলে অন্তত বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসো, ওখান থেকে নিজেই যেতে পারবো আমি। সালারকে হাই তুলতে দেখে বলল ও। আমার অনুমান এই সময় কোনো গাড়ি লাহোরে যাবে না। আমি তোমাকে সকালে। ইমামা ওকে থামিয়ে বলল, না, সকালে না। আমি সকালের আগে এখান থেকে চলে যেতে চাই। যদি লাহোরের গাড়ি না পাই, তাহলে অন্য কোনো শহরের গাড়িতে উঠে পড়ব, পরে ওখান থেকে লাহোরে যাব। তুমি বসো তো আগে, সালার ওকে আবার বলে। সালার বিছানার সাইডে বসে। লাহোরে কোথায় যাবে? জালালের কাছে। কিন্তু সে তোমাকে বিয়ে করতে রাজি না।
তবুও তার কাছে যাব। ভালোবাসে আমাকে, এভাবে অসহায় একা ছাড়বে না। তার কাছে, তার পরিবারের কাছে অনুরোধ করব। আমি জানি তারা আমার কথা রাখবে, আমার অবস্থা বুঝবে। কিন্তু তুমি তো আমাকে বিয়ে করে ফেলেছো। ইমামা চমকে তাকায়। পেপার ম্যারেজ ওটা, তোমাকে বলেছি, বাধ্য হয়ে করেছি এসব, বিয়ে না এটা। সালার গভীর চোখে তাকিয়ে রইল। তুমি জানো আমি আজকে লাহোরে গিয়েছি জালালের কাছে। ইমামার চেহারার একটা রং এসে চলে যায়। তাকে আমার সমস্যা আর পরিস্থিতির কথা বলেছ? না। সালার না বোধক মাথা নাড়ে। কেন? জালাল বিয়ে করে ফেলেছে। সালার নির্বিকার ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে বলল। ইমামা শ্বাস নিতে ভুলে যায়। পলকহীন মূর্তির মতো সালারের দিকে তাকিয়ে থাকে। 3 দিন হয়ে গেছে বিয়ের। কাল পরশুর মধ্যে ঘোরার জন্য নর্দার্ন এরিয়ার দিকে যাবে। আমার কোনো কথা শোনার আগেই সে এইসব বলতে শুরু করে। হয়তো চায়নি তোমার ব্যাপারে আমি কিছু বলি। তার স্ত্রীও ডক্টর। সালার বলতে বলতে থামে। আমার মনে হয় তোমাকে নিয়ে সমস্যার কারণেই তার পরিবার এমন হঠাৎ করে বিয়ে সেরে ফেলেছে। অনায়াসে একের পর এক মিথ্যে বলে যায় ও। আমি বিশ্বাস করতে পারছি না। ইমামার আওয়াজ যেন কোনো গভীর কুয়া থেকে এলো। হ্যাঁ, আমারও বিশ্বাস হচ্ছিল না। জানতাম তুমিও বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্য। ফোন করে তার সাথে এই ব্যাপারে কথা বলতে পারো। ইমামা অনুভব করলো সত্যিকার অর্থে অন্ধকার দাঁড়িয়ে আছে। আলোর যে রশ্মিতে এত দূর এসেছিল তা হঠাৎ হারিয়ে গেছে। পথ তো দূরের কথা, নিজের অস্তিত্বকেই দেখতে পারছিল না ও। এখন ভেবে দেখো লাহোরে গিয়ে কী করবে। জালাল না তোমাকে বিয়ে করতে পারবে, না তার পরিবার তোমাকে আশ্রয় দেবে। ভালো হয় যদি তুমিও ফিরে যাও। এখনও তোমার বাড়ির মানুষ টের পায়নি। ইমামার কানে দূরে কোথাও থেকে সালারের আওয়াজ ভেসে আসে। অবদ্ধ ভঙ্গিতে তাকায়। আমাকে লাহোরে দিয়ে আসো, বিড়বিড় করে ও। জালালের কাছে যাবে? না, তার কাছে যাব না, কিন্তু নিজের বাড়িতেও থাকতে পারবো না। ইমামা সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। সালার একটা শ্বাস ফেলে বিভ্রান্ত চোখে ইমামার দিকে তাকালো। না হলে গেট পর্যন্ত ছেড়ে আসো, আমি নিজেই চলে যাচ্ছি। দারোয়ানকে বলো বের হতে দিতে। ইমামা ব্যাগ তুলে নেয়। তোমার কোনো আন্দাজ আছে এখান থেকে বাস স্ট্যান্ড কত দূর? এমন কুয়াশা আর ঠান্ডার মধ্যে তুমি ওই পর্যন্ত পায়ে হেঁটে যাবে? যখন কিছুই অবশিষ্ট নেই আমার, তখন কুয়াশা আর ঠান্ডা কী ছিনিয়ে নেবে? সালার ওকে ভেজা চোখে হাসতে দেখল। ইমামা হাতের পিঠ দিয়ে চোখ মুছে নেয়। ইমামার সাথে কোথাও যাওয়ার কোনো ইচ্ছে ছিল না ওর। লাহোরে তো অনেক দূরের কথা, ঘুম পাচ্ছে। তাছাড়া সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটাকে পছন্দ না ওর। দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। তবুও জানে না মুখ থেকে এ বাক্য কেন বা কিভাবে বের হলো। সালারকে ড্রেসিং রুমের দিকে যেতে দেখে ইমামা। কিছুক্ষণ পর রাতের পোশাক পাল্টে জিন্স আর সোয়েটার পরে বের হয়। বেডসাইড টেবিল থেকে চাবির রিং, ঘড়ি আর ওয়ালেট তুলে নেয়। ইমামার কাছে এসে ব্যাগ নেওয়ার জন্য হাত বাড়ায়। না, আমি নিজেই নিচ্ছি, ইমামা বলল। নিচ্ছি আমি। ব্যাগ তুলে কাঁধে ঝুলিয়ে নেয় সালার। দুইজন আগে পিছে হেঁটে পড়তে আসে। ব্যাগ পেছনের সিটে রেখে ইমামার জন্য ফ্রন্ট সিটের দরজা খুলে দেয় সালার। গাড়ি এগিয়ে আসতে দেখে দারোয়ান গেট খোলে। পাশ দিয়ে যাওয়ার সময় দারোয়ানের চোখে সেই বিস্ময় ধরে ফেলে ও, যা রাতের ওই মুহূর্তে ফ্রন্ট সিটে বসা ইমামাকে দেখে ভেসে উঠেছিল। নিশ্চয়ই অবাক হয়ে ভাবছে এই মেয়ে কীভাবে এই সময় এই বাড়িতে। তুমি আমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে? মেন রোডে আসতে ইমামা জিজ্ঞেস করলো। সালার ঘাড় ঘুরিয়ে এক নজর তাকায়। না, আমি তোমাকে লাহোরে নিয়ে যাচ্ছি। চোখ রাস্তার দিকে স্থির করে বলল। গাড়ি প্রশস্ত রাস্তা দিয়ে ছুটছিল, যা প্রায় নির্জন, ট্রাফিক না থাকার সমান। স্টিয়ারিং হুইলে ডান হাতে রেখে বাঁ হাতে মুখের উপর দিয়ে হাই আটকায় সালার, ঘুমের ভাব দূর করার চেষ্টায়। পাশের সিটে বসে থাকা ইমামা নিঃশব্দে কাঁদছে, যা টের পাচ্ছিল ও। মেয়েটা একটু পরপর হাতে থাকা রুমাল দিয়ে চোখ মুছবে, নাক ঘষবে এবং উইন্ডস্ক্রিনের দিয়ে বাইরে তাকিয়ে আবার কাঁদতে থাকবে। সময় অসময় আর চোখে তাকিয়ে এইসব কাজ দেখে সালার, কিন্তু ইমামাকে সান্ত্বনা দেওয়া বা চুপ করানোর চেষ্টা করেনি। ভেবেছিল কিছুক্ষণ চোখের পানি ফেলে নিজেই থেমে যাবে, কিন্তু আধা ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও ইমামাকে একই গতিতে কাটতে দেখে কিছুটা নড়ে চড়ে ওঠে। বাড়ি থেকে এসে যদি পস্তাতে হয় তাহলে পালানোই উচিত হয়নি তোমার। সালার নীরবতা ভেঙে বলল। সালারের কথার কোনো উত্তর দেয় না ইমামা। এখনও কোনো গণ্ডগোল হয়নি। বাড়ির কেউ হয়তো তুমি নেই টেরও পায়নি। কিছুক্ষণ উত্তরে অপেক্ষা করে পরামর্শ দেয়। আমি পস্তাচ্ছি না, এবার ভরাট গলায় দৃঢ়ভাবে বলে ইমামা। তাহলে কাঁদছ কেন এত? সালার সাথে সাথে জিজ্ঞেস করল। তোমাকে বলার কোনো ফায়দা নেই। ইমামা আবার চোখ মোছে। সালার গাড় বাঁকিয়ে ইমামার দিকে তাকায়। লাহোর কার কাছে যাবে? জানি না, উত্তরে সালার চমকায়।
মানে কি? কোথায় যাচ্ছ তুমি নিজেই জানো না? এই মুহূর্তে তো অজানাই। তাহলে লাহোরে কেন যাচ্ছ? না হলে আর কোথায় যাব? ইসলামাবাদে থাকতে পারতে। কার কাছে? লাহোরও তো এমন কেউ নেই যার কাছে থাকতে পারবে, তাও স্থায়ীভাবে। এমনকি জালালও নেই। শেষের 3 শব্দের উপর জোর দিয়ে ঘাড় বাঁকিয়ে ইমামার দিকে তাকায় সালার। তার কাছে যাচ্ছ তুমি? কিছুক্ষণ পর তীক্ষ্ণ সুরে জিজ্ঞেস করল। না, জালাল আমার জীবন থেকে বেরিয়ে গেছে। সালার ধরতে পারল না ইমামার কণ্ঠে হতাশা নাকি বিষণ্ণতা। তার কাছে কিভাবে যাব আমি? তাহলে কোথায় যাবে? সালার আবারও কৌতূহলবশত জিজ্ঞেস করে। এইটা লাহোরে গিয়ে ঠিক করতে হবে কোথায় যাব বা কার কাছে যাব, ইমামা বলল। সালার অবিশ্বাস্য চোখে ইমামাকে দেখে। সত্যি কি মেয়েটা জানে না কোথায় যাচ্ছে, নাকি ওকে বলতে চাচ্ছে না? গাড়িতে আবারও নীরবতা নেমে আসে। তোমার ফিয়ন্সে, কি যেন নাম তার? ও হ্যাঁ, আজজাদ। বেশ হ্যান্ডসাম একজন পুরুষ। আবারও একবার সালার সেই নীরবতা ভাঙে। আর যে অন্য লোকটা ছিল জালাল, তার সামনে তো কিছুই না। তুমি অন্যায় করে ফেললে না আজজাদের সাথে? ইমামা কিছু না বলে সামনের রাস্তার দিকে তাকিয়েছিল। সালার কিছুক্ষণ ঘাড় এপাশ ওপাশ করে উত্তরের অপেক্ষা করে, কিন্তু বুঝতে পারে ইমামা উত্তর দিতে চায় না। আমি তোমাকে বুঝতে পারছি না, এমনকি যা কিছু করছো সেসবও। তোমার কার্যকলাপ বড্ড অদ্ভুত, আর তুমি নিজের কার্যকলাপের চেয়েও বেশি। এবার ইমামা ঘাড় ঘুরিয়ে তাকায়। তোমার কার্যকলাপের চেয়েও বেশি অদ্ভুত আমার কার্যকলাপ? আর আমি কি তোমার চেয়েও বেশি অদ্ভুত? খুব ধীর কিন্তু শক্ত সুরে জিজ্ঞেস করা এই প্রশ্ন কয়েক মুহূর্তের জন্য সালারকে উত্তরহীন করে দেয়। আমার কোন কার্যকলাপ অদ্ভুত? আর আমি কোন দিক থেকে অদ্ভুত? কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করে। তুমি জানো তোমার কোন কার্যকলাপ অদ্ভুত? ইমামা আবার উইন্ডস্ক্রিন দিয়ে বাইরে তাকায়। নিশ্চয়ই আমার আত্মহত্যার কথা বলছো? নিজেই নিজে প্রশ্নের উত্তর দেয় সালার। যদিও আমি আত্মহত্যা করতে চাই না, চেষ্টাও করি না। শুধু একটা অভিজ্ঞতা নিতে চাই। কেমন অভিজ্ঞতা? আমি সবসময় মানুষকে একটাই প্রশ্ন করি, কিন্তু কেউ আমাকে এর সন্তোষজনক উত্তর দিতে পারে না। তাই নিজেই উত্তর খোঁজার চেষ্টা করছি, সালার বলল। কি জিজ্ঞেস করো তুমি মানুষকে? খুব সহজ প্রশ্ন, কিন্তু সবার কঠিন লাগে। হোয়াট ইজ নেক্সট টু এক্সটেসি? ঘাড় ঘুরিয়ে বলল সালার। ইমামা কিছুক্ষণ সালারকে দেখল, এরপর মৃদু আওয়াজে বলল, পেইন। হোয়াট ইজ নেক্সট টু পেইন? সালার দেরি না করে আরেকটা প্রশ্ন করল। নাথিংনেস। হোয়াট ইজ নেক্সট টু নাথিংনেস? সালার একই ভঙ্গিতে অপর প্রশ্ন করল। হেল। ইমামা বলল, অ্যান্ড হোয়াট ইজ নেক্সট টু হেল? এবার নীরবে এক দৃষ্টিতে সালারের দিকে তাকিয়ে থাকে ইমামা। হোয়াট ইজ নেক্সট টু হেল? সালার নিজের প্রশ্নের পুনরাবৃত্তি করে। তুমি ভয় পাও না? অদ্ভুত ভঙ্গিতে ইমামাকে জিজ্ঞেস করতে শোনে সালার। কি? জিজ্ঞেস করল। দোজককে, যে স্থানের আগে বলতে কিছুই নেই, সব কিছু এর পেছনেই শেষ হয়ে যায়। লাঞ্ছিত ও গ্রাহিত হওয়ার পর মানুষের জন্য কী বাকি থাকে, যা জানার প্রতি তোমার এত আগ্রহ? ইমামা খানিক আফসোসে সুরে বলল, তোমার কথা বুঝলাম না আমি, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। সালার গা ছাড়া ভঙ্গিতে বলল, চিন্তা করো না, বুঝে যাবে। একটা সময় আসবে যখন সব কিছু বুঝতে পারবে। তোমার এই হাসি বিলীন হয়ে যাবে। তখন ভয় পাবে মৃত্যুকেও, দোজককেও। আল্লাহ সব কিছু দেখাবেন এবং বুঝিয়ে দিবেন তোমাকে। তখন আর কাউকে জিজ্ঞেস করবে না হোয়াট ইজ নেক্সট টু এক্সটেসি। ইমামা বেশ ধীরভাবে বলল। এইটা কি তোমার ভবিষ্যৎবাণী? খোঁচা মেরে বলল সালার। না। ইমামাও একই সুরে বলল। অভিজ্ঞতা? হ্যাঁ, এইটা তোমার অভিজ্ঞতার ফলাফল। তুমিও তো আত্মহত্যা করছো, মানে করতে যাচ্ছ। আমি এই চেষ্টা নিজস্ব পন্থায় করেছি, তুমি করছো তোমার পন্থায়, শীতল কণ্ঠে বলল সালার। ইমামার চোখে আবার পানি চলে আসে। ঘুরে সালারের দিকে তাকিয়ে বলে, আমি কোনো আত্মহত্যা করছি না। কোনো ছেলের জন্য বাড়ি থেকে পালানো একটা মেয়ের জন্য আত্মহত্যার সমান, তাও এমন অবস্থায় যখন সেই ছেলে বিয়ের জন্য প্রস্তুতি না। দেখো, আমি নিজেও একটা ছেলে, অনেক ব্রড মাইন্ডেড ও লিবারেল। আমি মোটেও খারাপ মনে করি না এই বাড়ি থেকে পালিয়ে নিজের পছন্দের ছেলের সাথে কোর্ট ম্যারেজ বা বিয়ে করাকে। কিন্তু সেই ছেলের সঙ্গ তো দরকার। এমন এক ছেলের জন্য বাড়ি ছাড়া যে বিয়ে করে নিয়েছে, আমার মাথায় ঢোকে না, তাও তোমার বয়সে। পুরোই বোকামি। আমি কোনো ছেলের জন্য পালাচ্ছি না। জালাল আনসার নাম মনে করিয়ে দেয় সালার। আমি তার জন্য পালাচ্ছি না। না চাইতেও চিৎকার করে ওঠে মামা। সালারের পা অটোমেটিক ব্রেকে গিয়ে লাগে। বিমূঢ় হয়ে ইমামার দিকে তাকায়। আমার উপর চিৎকার করছো কেন? আমার সাথে চিৎকারের দরকার নেই, রেগে যায় ও। ইমামা মুখ ফিরিয়ে জানালা দিয়ে বাইরে তাকায়। এই যে তোমাদের মাযহাবী থিওরি,
ফিলসফি, পয়েন্ট বা যাই হোক না কেন, আই ডোন্ট গেট ইট। কেউ যদি অন্য কোনো নবীকে মানে তাতে কি আসে যায়? জীবনে এমন অর্থহীন তর্কের বাইরে অনেক কিছু আছে। ধর্ম, আকিদা বা মাযহাব নিয়ে লড়াই করা, হোয়াট রাবিশ! ইমামা ক্রুদ্ধ চোখে ঘাড় ঘুরিয়ে তাকায়। তোমার কাছে যা অর্থহীন, জরুরি না সবার কাছে তা অর্থহীন হবে। আমি নিজের মাযহাবের ওপর কায়েম থাকতে চাই না, না সেই মাযহাবে কাউকে বিয়ে করতে চাই। আমার হক আছে এটা করার। আমি এ ধরনের বিষয় নিয়ে তোমার সাথে তর্ক করতে চাই না, কারণ তুমি বুঝবে না। সুতরাং এইসব বিষয় নিজের রায় দিতে এসো না। আমারও হক আছে কথা বলার, ফ্রিডম অর এক্সপ্রেশন। সালার কাঁধ উঁচিয়ে বলল। ইমামা কোনো প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে চুপ হয়ে জানালার বাইরে তাকিয়ে থাকে। সালারও নীরবে গাড়ি ড্রাইভ করছিল। এই যে জালালান স্যার, আমি তার কথা বলতে চাইছিলাম। একটু চুপ থেকে সালার প্রসঙ্গ তোলে। তার মধ্যে বিশেষ কি আছে? ইমামা উইন্ডস্ক্রিন দিয়ে বাইরে তাকিয়েছিল। জালাল আনসার, আর তোমার মধ্যে কোনো জোর নেই। একটু হ্যান্ডসামও না, তুমি তো সুন্দরী। আমি অবাক হচ্ছি তুমি কিভাবে তার প্রতি ঝুঁকলে এটা ভেবে। সে কি খুব ইন্টেলিজেন্ট? জিজ্ঞেস করে সালার। অবাক হয়ে তাকায় ইমামা। ইন্টেলিজেন্ট বলতে কি বোঝাতে চাইছো? দেখো, হয়তো কারো চেহারা ভালো লাগে, কিন্তু আমার মনে হয় না জালালের চেহারা তোমার ভালো লেগেছে। নয়তো কারো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা টাকা পয়সার কারণে আগ্রহ জন্মায়। যদিও জালালের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা টাকা পয়সা কত আমি জানি না, কিন্তু তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যতটা উঁচু, তাতে এইসবও তোমার আগ্রহের কারণ হতে পারে না। একমাত্র অবশিষ্ট রয়ে যাওয়া পথ হচ্ছে কারো বুদ্ধিমত্তা, যোগ্যতা ইত্যাদি। সের জন্যই জিজ্ঞেস করছি সে কি খুব ইন্টেলিজেন্ট, নাকি খুব ব্রিলিয়ান্ট বা আউটস্ট্যান্ডিং? না, নিচু আওয়াজে মৃদু গলায় বলল ইমামা। সালার হতাশ হয়। তাহলে তুমি তার প্রতি ঝুঁকলে কিভাবে? ইমামা হেডলাইটের আলোয় উইন্ডস্ক্রিনে দিয়ে রাস্তা দেখছিল। সালার কিছুটা কাজ ঝাঁকিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। গাড়িতে আবার নীরবতা নেমে আসে। সে খুব ভালো নাত আবৃত্তি করে। প্রায় 5 মিনিট পর নীরবতা ভাঙে। ইমামা নিচু আওয়াজে এমনভাবে বিড়বিড় করছিল যেন নিজের সাথেই কথা বলছে। ইমামার বাক্য সালারের কানে পৌঁছায়, কিন্তু ওর কাছে তা অবিশ্বাস্য মনে হয়। কি? নিশ্চিত হতে চাইল। জালাল খুব ভালো নাত আবৃত্তি করে। এবার একটু জোরে বলল ইমামা। শুধু কণ্ঠের কারণে? কোনো সিঙ্গার নাকি? সালার জিজ্ঞেস করে। ইমামা না বোধক মাথা নাড়ায়। তাহলে? শুধু নাত। খুব সুন্দর আবৃত্তি করে। সালার হাসে। শুধু নাত আবৃত্তি শুনে প্রেমে পড়ে গেছো? অন্তত আমি এটা বিশ্বাস করতে পারছি না। তাহলে করো না, তোমার বিশ্বাস কে চায়? ইমামার কণ্ঠে শীতলতা ছিল। গাড়িতে আবার নীরবতা নেমে আসে। ধরে নেওয়া যাক তুমি সত্যি তার নাত আবৃত্তি শুনে কিছুটা হলেও প্রভাবিত হয়েছ, কিন্তু এত দূর? এটা তো প্র্যাকটিক্যাল কিছু না। বারবারা কার্টল্যান্ডের নোভেলের রোম্যান্স হয়ে গেল। তুমি একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে একজন ইম্যাচিওর মানসিকতা নিয়ে চলো। সালার তির্যক কণ্ঠে বলে, আমি যথেষ্ট ম্যাচিওর, অনেক বেশি। অন্তত গত 2-4 বছর বয়সে আমার মতো প্র্যাকটিক্যাল হয়ে কেউ হয়তো জীবনকে দেখেনি। আমার রায় আগের জায়গায়। হতে পারে তোমার প্র্যাকটিক্যাল হওয়া আর আমার প্র্যাকটিক্যাল হওয়ার দৃষ্টিভঙ্গি থেকে আলাদা। অ্যানিওয়ে, আমি জালালের কথা বলছিলাম। এই যে তুমি নাত আবৃত্তির কথা বলেছিলে, ওইগুলো কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণ থাকে না। আমারও নেই। এবার ইমামার কণ্ঠে পরাজয়ের সুর ছিল। আবারও আমি তোমার সাথে একমত হতে পারছি না। সব কিছুর উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে, অন্তত নিজের ফিলিংস, ইমোশন এবং অ্যাকশনের উপর। আমি জানি কার জন্য কোন ফিলিংস ডেভেলপ হচ্ছে এবং কেন করছি সেটাও জানি। সুতরাং যতক্ষণ পর্যন্ত না আমরা জেনে শুনে সেসব ফিলিংস ডেভেলপ হতে দেই, ততক্ষণ পর্যন্ত তা বাড়ে না। তাই এইসব বিষয় আমাদের কন্ট্রোলে না থাকাটা মানতে পারছি না। কথা বলতে বলতে ইমামার দিকে তাকায় সালার। অনুভব করে ইমামা ওর কথা শুনছে না, এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। চোখগুলো ফোলা, যার মাঝে তখনও আর্দ্রতা। মানসিকভাবে অন্য কোথাও। কোথায় তা সালারও জানে না। ওর কাছে ইমামাকে অস্বাভাবিক মনে হলো। অনেকক্ষণ নীরবে গাড়ি ড্রাইভ করার পর একটু বিরক্ত হয়ে ইমামাকে সম্বোধন করলো। নাত আবৃত্তি ছাড়া আর কি কোয়ালিটি আছে? জোরে বলে। ইমামা একটু চমকায়। নাত আবৃত্তি ছাড়া আর কি কোয়ালিটি আছে? নিজের প্রশ্ন আবার করে সালার। সেই সব কোয়ালিটি যা একজন ভালো মানুষ এবং ভালো মুসলমানদের মাঝে থাকে, ইমামা বলল। যেমন? সালার ভ্রু তুলে জিজ্ঞেস করে। কিছু না থাকলেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসে সে। আমি শুধু এই এক কোয়ালিটির খাতিরে অন্য যে কোনো মানুষের উপর প্রাধান্য দেব তাকে। সালার অদ্ভুত ভঙ্গিতে হাসে। হোয়াট আ লজিক! এইসব কথাবার্তা আমি আসলেই বুঝবো না। তুমি তোমার পছন্দে বিয়ে করবে নাকি তোমার বাবা মায়ের পছন্দে? ইমামা হঠাৎ জিজ্ঞেস করলো। সালার অবাক। অফকোর্স নিজের পছন্দে।
বাবা মায়ের পছন্দে বিয়ে করার যোগ্যই। বেপরোয়াভাবে বলল, তুমিও তো কোনো কোয়ালিটির কারণে একটা মেয়েকে পছন্দ করবে, যাকে ভালো লাগবে বা যার সাথে তোমার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, এমনটাই তাই না? ইমামা জিজ্ঞেস করছে। অবশ্যই, সালার বলে। আমিও সেইটাই করেছি। কে কোন কোয়ালিটিকে গুরুত্ব দেবে সেটা তার নিজস্ব ব্যাপার। তুমি এইসব কারণে কাউকে বিয়ে করবে, আমিও তোমার বলা সেই এক কারণে জালাল আনসারকে বিয়ে করতে চেয়েছিলাম। ইমামা থামে। আমার ইচ্ছে ছিল এমন কারোর সাথে বিয়ে করা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার চেয়ে বেশি ভালোবাসে। জালাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার চেয়ে বেশি ভালোবাসতে জানে, তাই আমার মনে হয়েছিল তাকে বিয়ে করা উচিত। আমি তোমাকে বলছি, কিছু বিষয়ের উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না। কিছু ইচ্ছে এমন থাকে যা থেকে মুক্তি পাওয়া সম্ভব না। যেহেতু সে বিয়ে করে নিয়েছে, এখন তুমি কি করবে? জানি না আমি। এক কাজ করো, অন্য কোনো নাত আবৃত্তিকারী খুঁজে বের করে নাও, তোমার সমস্যা সমাধান হয়ে যাবে। সালার হাসে। ইমামা পলকহীন সালারের দিকে তাকিয়ে রইল। সামনে থাকা এই মানুষটার বাস আসলে নিষ্ঠুরতার শীর্ষে। এভাবে কেন তাকিয়ে আছো? আমি মজা করছিলাম। সালার হাসি নিয়ন্ত্রণ করে। ইমামা কিছু বলার পরিবর্তে মুখ ফিরিয়ে নেয়। তোমার বাবা তোমাকে মেরেছে? সালার আগের মতো কিছুক্ষণ চুপ থেকে কথার স্রোত জারি রাখে। তোমাকে কে বলল? সালারের দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলো ইমামা। কাজের মহিলা। সালার উত্তর দেয়। বেচারি মনে করছে তুমি বিয়েতে আমার জন্য অমত করছো, তাই সে আমার কাছে এসে তোমার অবস্থা খুব করুণাভাবে উপস্থাপন করছে। মেরেছে তোমার বাবা? হ্যাঁ, সহজ গলায় উত্তর দেয় ইমামা। কেন? জিজ্ঞেস করিনি, হয়তো রেগেছিলেন তাই। তুমি তাকে মারতে কেন দিলে? তিনি আমার বাবা, তার হক আছে আমাকে মারার। সালার অবাক হয়ে ইমামার দিকে তাকায়। তার জায়গায় অন্য কেউ থাকলেও এমন পরিস্থিতিতে একই কাজ করত। আমার কাছে এটা অস্বাভাবিক মনে হয়নি। ইমামা খুবই সাবলীল কণ্ঠে বলল। যদি মারার হক থাকে তাহলে বিয়ে দেওয়ারও হক আছে, তাতে এত বড় হাঙ্গামা কেন করছো? সালার তীক্ষ্ণ সুরে জিজ্ঞেস করলো। কোনো মুসলমানের সাথে দিত, যেখানে ইচ্ছে দিত, আমি করে ফেলতাম। সে জালাল আনসার না হলেও? সালার বিদ্রুপের সুরে জিজ্ঞেস করলো। হ্যাঁ, এখনই বা তার সাথে কোথায় হয়েছে? ইমামার চোখে আর্দ্রতার সাঁতার কাটে। তাহলে তাদেরকে এটা বলতে তুমি? বলেছি। তোমার মনে হয় এখানে না বলে বসে আছি? আমি সত্যি একটা বিষয় খুব অবাক, সালার বলল। তুমি কেন আমার কাছে সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নিলে, বা বলতে গেলে কিভাবে এই সিদ্ধান্ত এলো? তুমি আমাকে যথেষ্ট অপছন্দ করো। তোমার বাইরে আমার কাছে অপশন ছিল না, ইমামা মৃদু আওয়াজে বলে। আমার কোনো ফ্রেন্ড এই পরিস্থিতিতে তেমন সাহায্য করতে পারবে না, যা একটা ছেলে পারবে। আজরাত ছাড়া আমি শুধু জালাল আর তোমাকে চিনি। সবচেয়ে কাছাকাছি তুমি ছিলে যার সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করা যাবে। ব্যাস, আমি সেটাই করেছি। তোমার বিশ্বাস ছিল আমি তোমাকে সাহায্য করব? না, আমি শুধু একটা রিস্ক নিয়েছি। বিশ্বাস কোথা থেকে আসবে? বললাম না আমার কোনো অপশন ছিল না। মানে প্রয়োজনের স্বার্থে তুমি গাদাকে বাপ বানিয়ে নিয়েছো। খুব অদ্ভুত সুরে সালারের বলা এই বাক্য ইমামাকে চুপ করিয়ে দেয়। এই মানুষ মুখের উপর কথা বলায় ওস্তাদ, যদিও ভুল বলেনি। ভেরি ইন্টারেস্টিং। ইমামার তরফ থেকে কিছু বলার অপেক্ষা না করে বলে সালার। মনে হলো নিজের অনুমানে বেশ সন্তুষ্ট। কিছুক্ষণের জন্য এখানে গাড়ি থামাবো। রাস্তার পাশে থেকে একটা সস্তা ধরনের হোটেল আর সার্ভিসের স্টেশনের দিকে তাকিয়ে বলল সালার। একটু টায়ার চেক করতে হবে, গাড়িতে অতিরিক্ত টায়ার নেই। মাঝ রাস্তায় কোথাও টায়ার ফ্ল্যাট হয়ে গেলে ঝামেলায় পড়তে হবে। ইমামা মাথা নেড়ে সায় জানায়। গাড়ি ঘুরিয়ে ভেতরে ঢোকে সালার। তখন দূরে কোথাও ফজরের আজান দিচ্ছে। হোটেলে কাজ করা 2-4 জন কর্মচারী ছাড়া আর কেউ ছিল না ওখানে। গাড়ি ভেতরে ঢুকতে দেখে একজন লোক বেরিয়ে আসে, হয়তো গাড়ির শব্দ শুনেছিল। গাড়ির দরজা খুলে বাইরে বের হয় সালার। ইমামা সিটের পেছনে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে নেয়। আজানের আওয়াজ বাড়ছে, চোখ খুলে ফেলে। গাড়ির দরজা খুলে নিজেও বের হয়। দরজা খোলার শব্দে সালার মাথা ঘুরিয়ে তাকায়। এখানে কতক্ষণ থাকতে হবে? জিজ্ঞেস করলো ইমামা। 10-15 মিনিট, একবার ইঞ্জিনও চেক করিয়ে নেব। আমি নামাজ পড়ব, অজু করা লাগবে আমার। সালার কিছু বলার আগেই হোটেলের লোকটা ডেকে বলল, আপা, অজু করলে এই ড্রাম থেকে পানি নেন। আর নামাজ কই পড়বে? লোকটাকে জিজ্ঞেস করল সালার। এই তো সামনের রুমে। আমি জায়নামাজ দিই। সে পাইপ বের করছিল। আগে জায়নামাজ দেই, এরপরে সে ইঞ্জিন চেক করছি। লোকটা রুমের দিকে যেতে যেতে বলল। সালার দূর থেকে ইমামাকে ড্রামের পাশে উসখুস হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। অনিচ্ছাকৃত সামনে এগিয়ে যায়। ওইটা আলকাত্রার বিশাল এক খালি ড্রাম, যা ঢাকনা দিয়ে ঢেকে রাখা। ভেতর থেকে পানি কিভাবে বের করব? পায়ের শব্দ টের পেয়ে পেছনে ফেরে ইমামা।
এদিকে ওদিকে তাকিয়ে একটু দূরে খালি একটা বালতি পড়ে থাকতে দেখে সালার। ওইটা নিয়ে আসে ও। আমার মনে হয় এই বালতি দিয়েই পানি বের করে। বলতে বলতে ড্রামের ঢাকনা খুলে বালতি দিয়ে পানি তোলে। আমি করিয়ে দিচ্ছি অজু। ইমামার চেহারার অস্তিত্ব দেখছিল ও। ইমামা কিছু না বলে জামার হাতা উপরে তুলতে থাকে। ঘড়ি খুলে সালারের দিকে বাড়িয়ে দেয়। এরপর হাঁটু উঁচিয়ে নিচে বসল। সালার ওর বাড়িয়ে রাখা হাতের উপর পানি ঢালে। ইমামা কেঁপে উঠে সাথে সাথে হাত পেছনে সরিয়ে নেয়। কি হয়েছে? সালার অবাক হয়ে জিজ্ঞেস করল। কিছু না, পানি খুব ঠান্ডা। তুমি পানি ঢালো। আবার হাত বাড়ায় ইমামা। সালার পানি ঢালতে থাকে। ইমামা অজু করতে লাগলো। এই প্রথম ওর হাত কুনুই পর্যন্ত দেখে সালার। কিছুক্ষণের জন্য ওর কুনুই থেকে চোখ ফেরাতে পারল না। এরপর সালারের চোখ ওর কুনোয় থেকে চেহারা গিয়ে আটকায়। চাদর না সরিয়ে খুব সাবধানে মাথা, কান ও ঘাড় মাসেহ করছে ইমামা। আর সালারের চোখ ওর হাতের নড়াচড়ার সাথে সফর করছে। ওর গলায় স্বর্ণের চেইন এবং চেইনের সাথে ঝুলতে থাকা মুক্তাও এই প্রথম আবিষ্কার করে। এর আগে যতবার দেখেছে চাদর জড়ানো দেখেছিল। চাদরের রং আলাদা হতো, কিন্তু ইমামা সবসময় একইভাবে তা জড়িয়ে রাখত। তাই ও শারীরিক অবকাঠামোর দিকে কখনো খেয়াল করার সুযোগ পায়নি সালার। পায়ে আমি পানি ঢেলে নিচ্ছি। ইমামা দাঁড়িয়ে সালারের হাত থেকে বালতিটা নেয়, যা প্রায় খালি হওয়ার দিকে। সালার কয়েক পা পিছিয়ে আবিষ্টতা নিয়ে তাকিয়ে রইল। ইমামার অজু শেষ হলে সালারের আবিষ্টতাও ভেঙে যায়। ঘুরে ইমামার দিকে বাড়ায়। সামনে পেছনে হেঁটে ওরা সেই রুমে আসে যেখানে সার্ভিস স্টেশনের লোক ঢুকেছিল। সে ততক্ষণে একপাশে জায়নামাজ বিছিয়ে রেখেছে। ইমামা নিঃশব্দে জায়নামাজের দিকে এগিয়ে যায়। রুমে কিছু চেয়ার ও ছোট একটা টুল ছিল। রুমটা কোনো কাজে ব্যবহার হয় তাৎক্ষণিকভাবে অনুমান করতে পারল না সালার। সামনে এগিয়ে জানালার মতো কাউন্টারে গিয়ে দাঁড়ায়। আমাদের 2 কাপ চা দিও, ওইখানে থাকা ছেলেটাকে বলে সালার। ছেলেটা অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে মাথা নেড়ে স্টপ জ্বালাতে যায়। রুমে ফিরে আসে ও। ইমামা তখনও নামাজে। একটা চেয়ার টেনে বসে টেবিলের দিকে পা বাড়িয়ে ইমামাকে পর্যবেক্ষণ করতে থাকে। ওর ধারণা ছিল নামাজ শেষ করে ইমামা মোনাজাতে নিজের অবস্থার কথা ভেবে কান্নায় ভেঙে পড়বে, যেটা স্বাভাবিক। কিন্তু ওর অনুমান ভুল প্রমাণিত হয়। ইমামা মোনাজাতের জন্য হাত তুললেও যেমনটা ও ভেবেছিল তেমন কিছুই হলো না। সাধারণভাবে মোনাজাত শেষে 2 হাত মুখের উপর দিয়ে আমিন বলে উঠে যায় ইমামা। গোপন একটা শ্বাস ফেলে চোখ সরিয়ে নেয় সালার। লাহোর চত্বরে প্রবেশ করতে ইমামা বলল, তুমি এখানে আমাকে যে কোনো জায়গায় নামিয়ে দিতে পারো, আমি চলে যেতে পারবো। তুমি যেখানে যাবে আমি সেখানেই নামিয়ে দিচ্ছি। এত কুয়াশার মধ্যে কোনো ট্রান্সপোর্টের অপেক্ষা করতে অনেক সময় লাগবে। রাস্তা তখনও প্রায় সুনসান, যদিও সকাল হয়ে গেছে, কিন্তু কুয়াশায় সব কিছু ঢেকে রেখেছে নিজের চাদরে জড়িয়ে। জানা নেই আমার কোথায় যাওয়া উচিত, কিসের ঠিকানা বলবো। এখন হয়তো হোস্টেলে যাব, তারপর ওখান থেকে। তাহলে আমি তোমাকে হোস্টেলে দিয়ে আসছি। কিছু রাস্তা এভাবেই নীরবতায় কাটে। হোস্টেল কিছুটা দূরে থাকতে ইমামা বলল, ব্যাস, এখানে গাড়ি থামাও, বাকিটা চলে যাব। আমি তোমার সাথে হোস্টেলে যেতে চাই না। সালার রাস্তার পাশে গাড়ি থামায়। গত কয়েক সপ্তাহ অনেক সাহায্য করেছো তুমি আমার। এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাতে চাই। তোমার সাহায্য না পেলে আজ আমি এখানে থাকতাম না। একটু থেমে আবার বলে মামা, তোমার মোবাইল আমার কাছে, এটা এখনও আমার দরকার, তবে কিছুদিন পর পাঠিয়ে দেব। দরকার নেই, তুমি এটা রাখতে পারো। কিছুদিন পর আমি যোগাযোগ করব, তখন ডিভোর্সের পেপার পাঠিয়ে দিও। আশা করি আমার বাবা মাকে কিছুই বলবে না। এটা বলার দরকার ছিল? সালার ভ্রু কুঁচকে যায়। কিছু বলার হলে আগেই বলে দিতাম। শীতল কণ্ঠে বলল, তুমি আমাকে ভীষণ বাজে ছেলে মনে করতে। এখন কি আমার ব্যাপারে তোমার রায় একই আছে, নাকি নিজের রায় কোনো পরিবর্তন এনেছো? বাঁকা হেসে জিজ্ঞেস করল, এখন তোমার মনে হয় না আমি আসলে একটা ভালো ছেলে? হতে পারে, ইমামা মৃদু আওয়াজে বলল। ওর কথায় ধাক্কা খায় সালার। হতে পারে? অবিশ্বাস্য ভঙ্গিতে হাসল। এখানে শুধু হতে পারে? তুমি খুবই অকৃতজ্ঞ মামা। তোমার জন্য আমি এত কিছু করলাম যা এই যুগের কোনো ছেলেই করবে না, এরপরও তুমি আমাকে ভালো মেনে নিতে প্রস্তুত নাও। আমি অকৃতজ্ঞ না। স্বীকার করি তুমি আমার অনেক উপকার করেছো, হয়তো অন্য কেউ তা করতো না। সালার ওকে থামিয়ে বলল, তার মানে আমি ভালো, তাই না? ইমামা কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। না, আমি জানি তুমি এটা বলতে চাও। যদিও প্রাচ্যের মেয়েদের নীরবতাকে সম্মতি বলে ধরা হয়, কিন্তু তোমার নীরবতা তোমার অসম্মতি।
ঠিক বলছি না? আমরা অহেতুক তর্ক করছি। হতে পারে, সালার কাজ জাগিয়ে বলল। কিন্তু আমি অবাক হয়ে যে এবার ইমামা ওকে থামিয়ে বলল, তুমি অবশ্যই আমার জন্য অনেক কিছু করেছো। যদি আমি তোমাকে না চিনতাম তাহলে বিনা দ্বিধায় তোমাকে একজন ভালো মানুষ মনে করতাম, এমনকি বলেও দিতাম। কিন্তু আমি তোমাকে এত ভালো করে চিনি যে আমার জন্য এটা বলা কঠিন। সালার এক দৃষ্টিতে ইমামার দিকে তাকিয়েছিল। যে মানুষটা আত্মহত্যার চেষ্টা করে, মদ খায়, নিজের রুমে মেয়েদের নগ্ন ছবি দিয়ে ভরে রাখে, সে ভালো মানুষ হতে পারে না। ইমামা সহজ গলায় বলল, আচ্ছা, যদি এমন করো কারো কাছে যেতে যে এই 3 কাজের কোনোটাই করে না, তোমাকে সাহায্যও করলো না, তবু সে তোমার জন্য ভালো মানুষ হতো? সালার জোরে বলল, যেমন জালাল আনসার। ইমামার চেহারা রং বদলায়। হ্যাঁ, সে আমাকে সাহায্য করেনি, আমাকে বিয়ে করেনি, কিন্তু এর মানে এই না সে খারাপ হয়ে গেছে। সে একজন ভালো মানুষ এবং আমার কাছে এখনও ভালোই আছে। আমি সাহায্য করেছি, বিয়ে করেছি তোমাকে, কিন্তু তবু এর মানে এই না আমি ভালো হয়ে গেছি। আমি এখনও তোমার কাছে খারাপ রয়ে গেছি। সালার বিদ্রূপের হাসি হাসে। তোমার নিজের ব্যাপারে কী রায় মামা? তুমি একটা ভালো মেয়ে? আচমকা তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করলো। এরপর উত্তর অপেক্ষা না করে বলতে লাগলো, আমার কাছে তুমিও ভালো মেয়ে না। তুমি একটা ছেলের জন্য বাড়ি ছেড়ে পালিয়েছো, নিজের বাগদত্তাকে ধোঁকা দিয়েছো, ফ্যামিলির মান সম্মান নষ্ট করেছো, কোনো রকম সৌজন্যতা বোধ না রেখে একের পর এক বলে যাচ্ছিল। ইমামার চোখে হালকা আর্দ্রতা আসে। তুমি ঠিক বলছো, আমি সত্যিই ভালো মেয়ে না। এই বাক্যে এখন আমার অন্যের কাছ থেকে শুনতে হবে। তোমাকে আমি এই বিষয়ে অনেক লম্বাচড়া ব্যাখ্যা দিতে পারি, কিন্তু কোনো ফায়দা নেই, তুমি বুঝবে না। ধরো আমি তোমাকে লাহোরে না এনে যদি অন্য কোথাও নিয়ে যেতাম, তাহলে? কিন্তু আমি নিরাপদে এখানে নিয়ে এসেছি। এটা তোমার প্রতি আমার কত বড় এহসান, কোনো আন্দাজ আছে? ইমামা ঘাড় ঘুরিয়ে সালারের দিকে তাকায়। আমার বিশ্বাস ছিল তুমি আমাকে অন্য কোথাও নিয়ে যাবে না। সালার ওর কথায় হাসে। আমার উপর বিশ্বাস ছিল? কেন? আমি তো বাজে ছেলে। তোমার উপর না, আল্লাহর উপর বিশ্বাস ছিল আমার। সালারের কপালে কিছু ভাঁজ পড়ে। আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমি সব ছেড়েছি। তা এমনটা কখনো হতে পারে না যে তিনি আমাকে তোমার মতো মানুষের হাতে হেয় করবেন। এটা সম্ভবই না। ধরে নাও যদি এমন কিছু ঘটে যেত। সালার জোর দেয়, আমি এমন কিছু কেন ধরবো যা ঘটেনি? ইমামাও নিজের কথায় অনড়। অর্থাৎ তুমি আমাকে কোনো ধরনের ক্রেডিট দিতে রাজি না? সালার হাসলো। ধরো এখন যদি আমি তোমাকে যেতে না দিই, তাহলে কি করবে? গাড়ির দরজা যতক্ষণ আমি না খুলছি ওইটা খুলবে না, তুমিও জানো। এখন বলো কি করবে? ইমামা শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল। না হলে এটাও করতে পারি। সালার ড্যাশবোর্ডে পড়ে থাকা মোবাইল তুলে একটা নাম্বার টাইপ করে তোমার বাড়িতে ফোন করি। মোবাইল স্ক্রিন ইমামার চোখের সামনে নড়ে, যেখানে ইমামার বাড়ির নাম্বার ছিল। আমি তাদেরকে বলে দেব তুমি কোথায় আছো, কার সাথে আছো। এরপর এখান থেকে সোজা নিয়ে পুলিশ স্টেশনে গিয়ে তাদের হাতে তুলে দেই। তখন তোমার আস্থা বিশ্বাসের পরিমাণ কী দাঁড়াবে? বিদ্রূপের ভঙ্গিতে বলেছিল। ইমামা চুপচাপ তাকিয়ে আছে। সালার বেশ খুশি হয়। মোবাইল রেখে দেওয়ার আগে আরেকবার ইমামার চোখের সামনে স্ক্রিন নাড়ে। কত বড় এহসান করছে এমন না করে, মোবাইল ড্যাশবোর্ডে রাখতে রাখতে বলল সালার। তুমি অসহায়, কিছু করার নেই। এমন অবস্থায় রাতে অন্য কোথাও নিয়ে গেলেও তোমার কিছু করার থাকতো না। আমি তোমাকে গুলি করতাম। সালার অবাক হয়ে তাকিয়ে হো হো করে হেসে উঠল। কি করতে? আমি তোমাকে গুলি করতাম। ইমামা একই ভঙ্গিতে থেমে থেমে বলল। সালার স্টিয়ারিং হুইলে 2 হাত রেখে হাসে। জীবনে কখনো পিস্তল দেখেছ? ঠাট্টা করে। ইমামা পায়ের দিকে ঝুঁকে হাত বাড়ায়। এরপর উঠে সোজা হয়ে সালারকে বলল, হয়তো এটাকেই বলে। সালার হাসতে ভুলে যায়। ইমামার ডান হাতে ছোট সাইজের সুন্দর একটা দামি লেডিস পিস্তল, এবং ধরার স্টাইল দেখেই বোঝা যায় তা কোনো আনাড়ির হাতে না। অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে। তুমি আমাকে গুলি করতে পারতে? হ্যাঁ, দরকার হলে, কিন্তু আমি তা করিনি, কারণ তুমি কোনো ছল করনি। স্থির কণ্ঠে বলল ইমামা। পিস্তল ওর দিকে তাক করেনি, শুধু হাতে ধরে রেখেছিল। গাড়ির লক। কথা অসমাপ্ত রেখেই সালারকে ইশারা করে বলল। সালার অনিচ্ছা সত্ত্বেও নিজের পাশে থাকা বাটন প্রেস করে দরজা আনলক করে। ইমামা দরজা খুলে পিস্তলটা কোলে থাকা ব্যাগে ঢুকিয়ে নেয়। দুজনের মাঝে আর কোনো কথা হয় না। গাড়ি থেকে নেমে দরজা বন্ধ করে দেয় ইমামা। সালার ওকে দ্রুত পায়ে আসন্ন একটা ওয়াগনের দিকে গিয়ে তাতে উঠে যেতে দেখল। ওর পর্যবেক্ষণ ক্ষমতা খুব প্রখর, যে কোনো মানুষের চেহারা পড়ে ফেলতে পারে।
এই বিষয়ে নিজেকে নিয়ে সালারের বেশ গর্ব ছিল, কিন্তু সেই কুয়াশাচ্ছন্ন রাস্তার মাঝে গাড়িতে বসে স্বীকার করে নেয় ইমামা হাশিমকে পড়তে পারেনি ও। স্টিয়ারিংয়ে হাত রেখে অবিশ্বাস্য নিয়ে ওইখানেই বসে রইল অনেকক্ষণ। ইমামার প্রতি ওর অপছন্দ ভাব আরও কিছুটা বেড়ে যায়। ফেরার পথে কুয়াশা উপেক্ষা করে দ্বিগুণ গতিতে গাড়ি চালিয়ে আসে। পুরো রাস্তা মস্তিষ্কে শুধু একটাই প্রশ্নের উত্তর খুঁজছিল, ইমামা পিস্তল কোথা থেকে বের করলো। ও পুরো বিশ্বাসের সাথে বলতে পারে, যখন ইমামা অজুর জন্য পা ধুচ্ছিল তখন পিস্তল গোড়ালিতে ছিল না, না হলে নিশ্চয়ই ওর চোখে পড়ত। এমনকি নামাজ পড়ার সময় ইমামার মাথা থেকে পা পর্যন্ত লক্ষ্য করেছে, পিস্তলটা তখনও ইমামার গোড়ালিতে বাঁধা ছিল না। বার্গার খেয়ে চা শেষ করে ইমামা গাড়িতে এসে বসে, কিন্তু ও কিছুক্ষণ পর আসে, তার মানে নিশ্চয়ই পিস্তল ব্যাগে ছিল। আন্দাজ করতে থাকে ও। যখন বাড়িতে পৌঁছায় তখন ওর মুড বেশ খারাপ। গেট দিয়ে গাড়ি ভেতরে ঢোকানোর সময় দারোয়ানকে নিজের দিকে ডাকে। রাতে আমি যে মেয়ের সাথে গিয়েছি কাউকে এ ব্যাপারে বলবে না, বরং রাতে আমি কোথাও যাইনি, বুঝেছ? সালার হুকুম দেওয়ার ভঙ্গিতে বলল। জি, কাউকে বলবো না। দারোয়ান বিশ্বস্ততার সাথে মাথা নাড়ে। সে আহাম্মক না যে এ ধরনের কথা অন্যদের সাথে বলে বেড়াবে। নিজের রুমে এসে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। সেদিন অন্য কোথাও যাওয়ার ইচ্ছে ছিল না ওর। সালার তখন গভীর ঘুমে। যখন রুমের দরজা জোরে জোরে ধাক্কা দেওয়ার শব্দ কানে আসে, সঙ্গে সঙ্গে উঠে বসল। দরজা থেকে সত্যি শব্দ আসছে। আধখোলা চোখে দেয়ালে ঘড়ির দিকে তাকায়। 4টা বাজছে। চোখ ঘষতে ঘষতে বিছানা ছেড়ে উঠল। দরজার ওপাশে থাকা মানুষটার ওপর ভীষণ রাগ লাগছে। রাগে বিড়বিড় করতে করতে ঝট করে দরজা খোলে। বাইরে কাজের লোক দাঁড়ানো। কি সমস্যা তোমার? এভাবে দরজা কেন ধাক্কাচ্ছ? ভাঙতে চাও নাকি? কাজের লোকের উপর চিৎকার করে সে। সালার সাহেব! বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে, কাজের লোক ঘাবড়ানোর অবস্থায় বলল। রাগ আর ঘুম মিনিটের ব্যবধানে উধাও হয়ে যায় ওর। 1 সেকেন্ডেরও কম সময় পুলিশ আসার কারণ বুঝে ফেলল, কিন্তু ইমামার পরিবার আর পুলিশের তৎপরতা দেখে আশ্চর্য হচ্ছে। কয়েক ঘন্টার মধ্যে এরা কিভাবে ওর কাছে পৌঁছে গেল? পুলিশ কেন এসেছে? নিজের কণ্ঠ স্থির রেখে ভাবলেশীন মুখে জিজ্ঞেস করল। জি, সেটা তো বলেনি, শুধু বলছে আপনার সাথে দেখা করতে চায়। কিন্তু দারোয়ান গেট খোলেনি। তাদেরকে বলেছে আপনি বাড়ি নেই, কিন্তু তাদের কাছে আপনার ওয়ারেন্ট আছে। তারা বলেছে এমনিতে ভেতরে ঢুকতে না দিলে জোর করে ঢুকে সবাইকে গ্রেফতার করে নিয়ে যাবে। সালার স্বস্তি নিঃশ্বাস ফেলে। দারোয়ান বুদ্ধির বহিঃপ্রকাশ দেখিয়েছে। নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছে পুলিশ কাল রাতের ঘটনা নিয়ে তদন্ত করতে এসেছে, তাই পুলিশকে ভেতরে ঢুকতে দেয়নি। এমনকি ও যে সেটাও জানায়নি। তুমি চিন্তা করো না, আমি কিছু করছি, সালার কাজের লোককে বলল। এটা কোনো সাধারণ লোকজনের বাড়ি হলে এতক্ষণে পুলিশ দেয়াল টপকে ঢুকে পড়ত, কিন্তু এখন ওয়ারেন্ট থাকা সত্ত্বেও বাড়ির আকার এবং এলাকার অবস্থান তাদেরকে দোটানে ফেলে দিয়েছে। যদি ইমামার পরিবার সেই পরিমাণ নাম ডাকওয়ালা না হতো, তাহলে পুলিশ এই সেক্টরে আসার, বিশেষ করে ওয়ারেন্ট নিয়ে আসার সাহসী করতো না। কিন্তু এই মুহূর্তে পুলিশের জন্য জলে কুমির ডাঙায় বাঘের মতো অবস্থা ছিল। সালার রুমে এসে ফোন তুলে করাচিতে সিকান্দার ওসমানের কাছে কল করে। পাপা, একটা ছোট্ট ঝামেলা হয়ে গেছে। আমাদের বাড়ির বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে, তাদের কাছে আমার গ্রেফতারের ওয়ারেন্ট। সিকান্দার ওসমানের হাত ফসকে মোবাইল পড়তে পড়তে বেঁচে যায়। কেন? জানি না পাপা, ঘুমাচ্ছিলাম আমি। কাজের লোক এসে জাগিয়ে বলল। আমি কি পুলিশের কাছে গিয়ে জিজ্ঞেস করব তারা কেন আমাকে গ্রেফতার করতে এসেছে? সালার খুব নির্দোষ ভাব নিয়ে জিজ্ঞেস করলো। না, বাইরে বের হওয়া বা পুলিশকে ভেতরে ঢুকতে দেওয়ার দরকার নেই, নিজের রুমে থাকো, আমি কিছুক্ষণ পর ফোন করছি। সিকান্দার ওসমান তড়িঘড়ি করে ফোন রাখলেন। সালার নিশ্চিন্ত হয়ে ফোন রেখে দেয়। জানতো একটু পর পুলিশ আর থাকবে না। ঠিক তাই হলো। 10-15 মিনিট পর কাজের লোক এসে পুলিশের চলে যাওয়ার খবর জানায়। কাজের লোক ওর সাথে কথা বলছিল। এর মাঝে সিকান্দার ওসমানের কল আসে। পুলিশ চলে গেছে? সিকান্দার ওর গলা শুনে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, চলে গেছে। সালার খুব স্বস্তির ভঙ্গিতে উত্তর দেয়। এখন তুমি আমার কথা শোনো। আমি আর তোমার মা রাতে করাচি থেকে ইসলামাবাদে আসছি, ততক্ষণ পর্যন্ত বাড়ি থেকে বের হবে না, শুনেছ তুমি? তার কথা বলার ধরন সালারের কাছে খুব অদ্ভুত লাগে। সিকান্দার ওসমান ওর সাথে খুব রাগী কণ্ঠে কথা বলছিল। শুনেছি। অপর পাশ থেকে সিকান্দার ওসমান কল কেটে দিলেন। সালারও ফোন রেখে দিচ্ছিল, যখন ওর চোখ রুমের কার্পেটের উপর পড়ে। ওখানে জুতার ছাপ। কাজের লোকও অবাক চোখে সেদিকে তাকিয়ে আছে, যা জানালা থেকে সারিবদ্ধ আকারে রুমের ভেতরের দিকে আসছে। জুতার দাগগুলো পরিষ্কার করো, নির্দেশে সুরে বলল ও। কাজের লোক রুম থেকে বেরিয়ে যায়।
সালার জানালার কাছে এসে স্লাইডিং উইন্ডো পুরো খুলে দেয়। ওর অনুমান ঠিক, জুতার সেই কাদামাখা ছাপও বারান্দায় আছে। ইমামা নিজের কিয়ারি থেকে দেয়াল টপকে ওদের কিয়ারিতে ঢুকেছিল, যার কারণে জুতার তলায় কাদা ছিল। শিশিরের কারণে ওখানে মাটি কম, কাদা বেশি ছিল। বারান্দায় সাদা মার্বেলের মেঝেতে সেই ছাপগুলো নিখুঁত লাইনের মতো দেখাচ্ছে। ও লম্বা একটা শ্বাস টেনে ভেতরে চলে আসে। কাজের লোক রুমের দাগগুলো পরিষ্কার করছিল তখন। বাইরের বারান্দায় কিছু ছাপ আছে, সেগুলো পরিষ্কার করে দিও। সালার তাকে বলল, এগুলো কার ছাপ? কাজের লোক কৌতূহল দমিয়ে রাখতে পারল না। আমার। সালার মেজাজ দেখিয়ে বলল। তখন রাতের খাবার খাচ্ছিল সালার, যখন সিকান্দার ওসমান আর তায়েবা বাড়িতে এসে পৌঁছায়। তাদের চেহারায় দুশ্চিন্তার ছাপ। ও তৃপ্তি নিয়ে খাওয়ায় ব্যস্ত। তারা ওকে পাশ কাটিয়ে ভেতরে চলে যায়। খাওয়া শেষ করে আমার রুমে এসো, সিকান্দার ওসমান যেতে যেতে বললেন। সালার একটু ফ্রুট ট্রাইফল নিজের প্লেটে তুলে নেয়। 15 মিনিট পর তাদের রুমে আসে। সিকান্দার তখন রুমে পায়চারি করছিল, আর তায়েবা চিন্তিত অবস্থায় সোফায় বসছিলেন। পাপা, কেন ডেকেছেন? ভেতরে ঢুকে জিজ্ঞেস করে সালার। বসো, তারপর বলছি। সিকান্দার ওসমান ওকে দেখে পায়চারি বন্ধ করেন। সালার খুবই শান্ত ভঙ্গিতে মায়ের পাশে গিয়ে বসে। ইমামা কোথায়? সিকান্দার সময় নষ্ট না করে জিজ্ঞেস করলেন। ইমামা কে? ওর জায়গায় অন্য কেউ থাকলে চেহারা একটু হলেও আতঙ্ক থাকতো, কিন্তু ওর নিজের নামের মতো শুধু এক পিসে ছিল। সিকান্দার ওসমানের চেহারা রাগে লাল হয়ে যায়। তোমার বোন, তিনি গর্জে ওঠেন। আমার বোনের নাম আনিতা পাপা। সালারের নিশ্চিন্ত ভঙ্গিতে একটুও কমতি এলো না। শুধু একটা কথা বলো, কতবার আর কতভাবে অপমান করবে? সিকান্দার ওসমান অন্য সোফায় বসলেন। আপনি কিসব বলছেন পাপা? আমার কিছুই বুঝে আসছে না। সালার বিস্মিত হয়ে যাওয়ার ভঙ্গিতে বলল। কি বলবো খুব ভালো করেই বুঝতে পারছো। তিনি ঠ্যাস মেরে বললেন, দেখো, আমাকে ভালোই ভালোই বলে দাও ইমামা কোথায়। ব্যাপারটা ততক্ষণই সহজ না যতক্ষণ তুমি ভেবে বসে আছো। পাপা, আপনি কোন ইমামার কথা বলছেন? আমি কোনো ইমামাকে চিনি না। ওয়াসিমের বোনের কথা বলছি। সিকান্দার ওসমান চোখ পাকিয়ে তাকালেন। ওয়াসিমের বোন? চিন্তা করার ভান করে। ও হ্যাঁ, মনে পড়েছে, আমাকে ফার্স্ট এড দিয়েছিল লাস্ট ইয়ার। হ্যাঁ, সেই মেয়েটা। যেহেতু তোমার স্মৃতিশক্তি ফিরে এসেছে, এখন আমাকে এইটা বলে দাও, মেয়েটা কোথায়? হয়তো নিজের বাড়িতে, না হলে মেডিকেল কলেজের হোস্টেলে। আমার সাথে ওর কী সম্পর্ক পাপা? মেয়ের বাবা তোমার বিরুদ্ধে তার মেয়েকে অপহরণের কেস দিয়েছে। আমার বিরুদ্ধে? আই ডোন্ট বিলিভ ইট। ইমামার সাথে আমার কি সম্পর্ক? ভাবলেশীন চেহারা বলে সালার। এটা তো আমিও জানতে চাইছি, ওর সাথে তোমার কি সম্পর্ক? পাপা, আমি মেয়েটাকে চিনি না, কয়েকবার ছাড়া দেখাই হয়নি। তাহলে ওর অপহরণের সাথে আমার কি সম্পর্ক? আমি তো এইটাও জানি না ওকে অপহরণ করা হয়েছে। সালার, এখন ভনিতা বন্ধ করো। বলো মেয়েটা কোথায় আছে। আমি হাসি মুবিনকে কথা দিয়েছি, তার মেয়ে পৌঁছে দেব। নিজের কথা রাখুন। যদি মেয়েকে তার পর্যন্ত পৌঁছাতে পারেন, অবশ্যই পৌঁছান, কিন্তু আমাকে কেন ডিস্টার্ব করছেন? বিরক্ত হয়ে বলল সালার। দেখো সালার, যদি তোমার আর ইমামার মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং থাকে, আমরা সেই বিষয়টা সমাধান করব। দরকার হলে আমি নিজে তোমার সাথে ওর বিয়ে দেব, কিন্তু আপাতত বলো ইমামা কোথায়? সিকান্দার ওসমান এবার সুর পাল্টে বললেন। ফর গডস সেক পাপা, স্টপ ইট। কোন আন্ডারস্ট্যান্ডিং? কিসের বিয়ে? যার সাথে আন্ডারস্ট্যান্ডিং তাকে আমি অপহরণ করব? আর আমি আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে যাব ইমামার মতো মেয়ের সঙ্গে? ও আমার টাইপের? এবার সালার উঁচু আওয়াজে বলে। তাহলে তারা কেন ওর অপহরণের অভিযোগ তোমার উপর দিচ্ছে? এটা গিয়ে তাদের জিজ্ঞেস করুন। আমাকে কেন বলছেন? আজ হাসিমুবিন বলেছে, কাল আরেকজন বলবে। আপনিও সত্য না জেনে আমার উপর চিল্লানো শুরু করবেন। আপনাকে বলেছি, যখন পুলিশ এসেছে তখন আমি ঘুমাচ্ছিলাম, আর আপনি এসে আমার উপর। ওয়াসিমের বোন যে অপহরণ হয়েছে সেটাও তো জানি না। তারা কেন আমাকে অভিযুক্ত করছে? তাদের কাছে কি প্রমাণ আছে তাদের মেয়েকে অপহরণ করেছি? যদি আমি ওকে অপহরণ করতাম, তবে এখন বাড়িতে বসে কি করছি? আমার তো সেই মেয়েটার সঙ্গে থাকার কথা। সালার তিক্ত কণ্ঠে বলল। এসিবির কাছে তোমার কেসের বিবরণ শুনেছি আমি। এরপর করাচি থেকে হাসি মুবিনকে কল করেছি। সে আমার সাথে কথা বলতেই প্রস্তুত না। কথা বলার জন্য অনেক অনুরোধ করতে হয়েছে। সে আমাকে তোমার ব্যাপারে বলল। তার মেয়ে রাতে নিখোঁজ হয়েছে। তুমিও রাতে কোথাও গিয়েছো এবং সকালে ফিরেছো। তাহলে পাপা, এর মাঝে অপহরণ কোথা থেকে এলো? প্রথম কথা হচ্ছে, রাতে আমি কোথাও যাইনি। দ্বিতীয় কথা,
অপহরণ করার জন্য কারো বাড়িতে গিয়ে জোর করে মেয়ে তুলে আনতে হয়, কিন্তু আমি তো কারো বাড়িতে যাইনি। হাসি মুবিনের দারোয়ান তোমাকে রাতে যেতে সকালে আসতে দেখেছে। তার দারোয়ান মিথ্যুক। সালার আওয়াজ করে বলল, আমাদের দারোয়ানও তো রাতে মেয়ে নিয়ে যেতে দেখেছে তোমাকে। সিকান্দার ওসমান দাঁতে দাঁত চেপে বললেন। সালার কিছু বলল না। সিকান্দার ওসমান নিশ্চয়ই বাড়িতে এসে দারোয়ানের সাথে কথা বলেছেন। ওইটা আমার ফ্রেন্ড ছিল, ওকে বাড়িতে দিয়ে এসেছি। এবার মায়ের দিকে তাকিয়ে বলল, কে সেই ফ্রেন্ড? ওর নাম ঠিকানা দাও। সরি পাপা, এটা বলতে পারবো না। ইটস পার্সোনাল। ইসলামাবাদে দিয়ে আসতে গিয়েছিলে? হ্যাঁ। তুমি ওকে লাহোরে রেখে এসেছো, এসিপি নিজে আমাকে বলেছে। তুমি 4টা চেকপোস্ট পেরিয়েছ, 4টাতেই তোমার নম্বর নোট করা হয়েছে। মাঝপথে এক সার্ভিস স্টেশনে থেমে গাড়ি চেক করিয়েছ, মেয়েটার সাথে ওখানে খাবার খেয়েছ। সিকান্দার ওসমান সেই সার্ভিস স্টেশন আর হোটেলের নাম বললেন। সালার চুপচাপ বাবার দিকে তাকিয়ে রইল, কিছু বলে না। এসিপি নিজে আমাকে এসব বলেছে। এখনও হাসি মুবিনকে কিছু বলেনি সে। আমাকে তোমার সাথে কথা বলে চুপচাপ মেয়েটাকে ফিরিয়ে দিতে বলেছে, অথবা ওর পরিবারকে ঠিকানা জানিয়ে দিতে বলেছে, যাতে এই ঝামেলা চুপচাপ বাড়াবাড়ি ছাড়া শেষ হয়ে যায়। কিন্তু এসিপি কতক্ষণ হাসি মুবিনকে এসব না বলে থাকবে? বন্ধুত্বের খাতিরে সেসব চাপিয়ে গেলেও হাসি মুবিন আরও অনেক পথ আছে, ওখান থেকে জেনে যাবে। এরপর পুরো জীবন জেল কাটবে তোমার। সিকান্দার ভয় দেখান। সালার তার কথায় প্রভাবিত না হয়ে শুধু তাকিয়ে রইল। তাই মিথ্যা না বলে সত্য বলো, মেয়েটা কোথায়? মেয়েটা রেড লাইট এরিয়াতে আছে। সিকান্দার ওসমান ওর কথা শুনে আটকে ওঠেন। হোয়াট? যেখান থেকে এনেছিলাম এবং সেখানে রেখে এসেছি। তিনি বিবর্ণ চেহারা নিয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। ওইটা ইমামা ছিল না। আমি পরশু লাহোরে গিয়েছি, সেখান থেকে রাত কাটানোর জন্য মেয়েটাকে নিয়ে এসেছিলাম। আজকে গিয়ে রেখে এসেছি। আমার কাছে মেয়েটার কন্ট্যাক্ট নাম্বার নেই, কিন্তু আমার সাথে লাহোরে গেলে মেয়েটার কাছে আপনাকে নিয়ে যেতে পারবো। না হলে ঠিকানা বলে দিচ্ছি, আপনি পুলিশকে বলে দিন মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত করতে। রুমের নিস্তব্ধতা নেমে আসে। সিকান্দার ওসমান আর তায়েবা অবিশ্বাস্য দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে রইলেন, অথচ সালার বেশ নিশ্চিন্ত ভঙ্গিতে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আমি বিশ্বাস করতে পারছি না, তুমি এ ধরনের কাজ, এসব জায়গায়ও যেতে পারো। দীর্ঘ এক নীরবতার পর সিকান্দার ওসমান বললেন, আই এম সরি পাপা, কিন্তু আমি যাই। ইমামার ভাই ওয়াসিমও জানে। উইকেন্ডে বন্ধুদের সাথে ওখানে যাওয়া আসা করি। ওয়াসিম জানে, আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন। অ্যাড্রেস দা ওই মেয়ের। সিকান্দার ওসমান দাঁত কিরমিরিয়ে বললেন, আমার রুম থেকে নিয়ে আসছি। সালার উঠতে উঠতে বলল, নিজের রুমে এসে মোবাইল তুলে লাহোরে থাকা এক বন্ধুর কাছে ফোন করে পুরো পরিস্থিতি জানিয়ে বলল, আকমল, বাবাকে আমি রেড লাইটের এরিয়ার সেই বাড়ির ঠিকানা দিচ্ছি যেখানে আমরা যাওয়া আসা করি। ওখানে আমাকে চেনে এমন একটা মেয়ে ম্যানেজ করো। একটু পর আবার ফোন করব। বলতে বলতে দ্রুত কাগজে ঠিকানা লিখছিল। সেটা বাবা মায়ের রুমে নিয়ে আসে। কাগজের টুকরো সিকান্দার ওসমানের সামনে ধরতেই তিনি এক প্রকার তা ছিনিয়ে নিলেন। এক নজর কাগজের চোখ ঘুরিয়ে ওর দিকে রাগি চোখে তাকিয়ে বললেন, বিদায় হও এখান থেকে। সালার শান্ত ভঙ্গিতে ওখান থেকে চলে এলো। রুমে এসে আকমলকে আবার ফোন করে। আমি ওখানে পৌঁছে তোমাকে কল করছি, আকমল বলল। বিছানায় শুয়ে বন্ধুর কলের অপেক্ষা করে ও। 15 মিনিট পর আকমল কল দেয়। সালার, সানিয়াকে রেডি করেছি, পুরো ব্যাপার বুঝিয়ে বলে দিয়েছি। আকমল বলল, সানিয়াকে চেনে ও। এখন একটা কাগজ কলম নিয়ে আমি যা বলছি তা লেখো। আকমলকে দিয়ে বাড়ির বাইরে এবং ভেতরে বিবরণ লেখাতে থাকে। এসব কি? আমি দেখেছি তোমাদের বাড়ি। আকমল খানিকটা অবাক হয়ে বলল, তুমি দেখলেও সানিয়া দেখেনি। এগুলো আমি সানিয়ার জন্য লিখছি। পুলিশ তদন্ত করতে গেলে ও সত্যি আমার সাথে ইসলামাবাদে এসেছিল কি না তা নিশ্চিত হতে এইসব জিজ্ঞেস করবে। পুলিশকে যাতে বলে ও গাড়িতে লুকিয়ে এসেছিল, রাত ছিল বলে বেশি কিছু দেখতে পারেনি। তবে বাড়িতে ঢুকতে ডান বামে দুই পাশে লন, আমার গাড়ির রং লাল, স্পোর্টস কার নাম্বার সালার লেখাতে থাকে। আমরা 4টা চেকপোস্ট পার করেছি। ওর পরনে ছিল সাদা সালোয়ারের কামিজ, সাদা চাদর আর কালো সোয়েটার। রাস্তার একটা সার্ভিস স্টেশনে থামেছি। সার্ভিস স্টেশনের নামও বলে। সার্ভিস স্টেশন আর হোটেলে কোনো জায়গায় তা কুয়াশার জন্য স্পষ্ট দেখতে পারেনি ও। একের পর এক সব বিষয় বিস্তারিত লিখিয়ে যায়। সার্ভিস স্টেশনের টায়ার চেক করা লোক থেকে শুরু করে চা বানানো ছেলেটার বেশভূষা এবং যেই রুমে বসেছিল তার খুঁটিনাটি, কী খেয়েছে, ওদের মধ্যে কী কথা হয়েছে, ছোট ছোট বিষয়গুলো। বাড়ির পোর্চ থেকে শুরু করে নিজের রুমের দিকে নির্দেশনা এবং রুমের জিনিসপত্র কোনটা কোথায়। সানিয়াকে বলবে এইসব মনে রাখতে। আকমলকে শেষ নসিহত করে ফোন কেটে দেয় ও।
ফোন রেখে বিছানায় বসে কিছু ভাবছিল। এমন সময় হঠাৎ সিকান্দার ওসমান রুমে এলেন। মেয়েটার নাম কি? সানিয়া। সিকান্দার ওসমান আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যান। সিকান্দার ওসমান চলে গেলে সেই উকিলের কথা মনে পড়ে সালারের, যার মাধ্যমে হাসিম মুবিনের সাথে যোগাযোগ করেছে ওরা। উকিল হাসান হায়ার করেছিল, তাই সালার সিকান্দারের নাম উকিলও জানে না। কিন্তু উদ্বেগের বিষয় এর মাঝে হাসানের ইনভলভ থাকা। হাসিম মুবিন সেই উকিলের মাধ্যমে হাসান এবং হাসান থেকে ওর পর্যন্ত পৌঁছে যেতে পারে। তাই পরবর্তী ফোনে হাসানকে বলল, বন্ধুকে পুরো পরিস্থিতি সম্পর্কে খুলে বলে। আগেই তোমাকে এইসব থেকে নিষেধ করেছিলাম। সালার কথা শেষ করতে হাসান বলল, আমি ওয়াসিম আর ওর পরিবারকে খুব ভালো করে চিনি, তাদের প্রভাব সম্পর্কেও বেশ ভালো জানি। বলতেই থাকে। সালার বিরক্ত হয়ে ওকে থামায়। তোমার ভবিষ্যৎবাণী শোনার জন্য ফোন করিনি, আমি শুধু আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করছি। কিসের বিপদ? হাসান চমকে ওঠে। তুমি যে উকিল হায়ার করেছিলে, তার মাধ্যমে ইমামার বাবা তোমার পর্যন্ত পৌঁছাবে এবং সেখান থেকে আমার পর্যন্ত পৌঁছে যেতে পারে। না, আমার পর্যন্ত পৌঁছাতে পারবে না। হাসান বন্ধুর কথায় বেশ ভাবলেশীন ভঙ্গিতে বলল, কেন? কারণ আমি সব কাজ শুরু থেকেই খুব সাবধান হয়ে করেছি। উকিল আমার আসল নাম ঠিকানা জানে না। তাকে যে ঠিকানা আর ফোন নাম্বার দিয়েছি তা ভুয়া। সালা নিঃশব্দে হাসে। বন্ধুর তরফ থেকে এমন বিচক্ষণতার ভরসা রাখার উচিত ছিল ওর। হাসান যে কোনো কাজ খুব সূক্ষ্মভাবে শেষ করার পারদর্শী। আমি শুধু তার কাছে একবার গেছি, এরপর ফোনেই যোগাযোগ হয়েছে। আর সেই সাক্ষাতে আমার বেশভূষা সম্পূর্ণ ভিন্ন ছিল। তাই মনে হয় না শুধু বেশভূষার উপর ভিত্তি করে হাসিম মুবিন আহমেদ আমার পর্যন্ত পৌঁছাতে পারবে। আর যদি পৌঁছে যায় তাহলে তাহলে জানি না, এখনও ভেবে দেখিনি। এটা কি ভালো হয় না যদি তুমি কয়েকদিনের জন্য গায়েব হয়ে যাও? এমনটা উপস্থাপন করো তোমার এই অনুপস্থিতি জরুরি কাজে। সালার বুদ্ধি দেয়, আমার কাছে এর চেয়ে ভালো বুদ্ধি আছে। উকিলকে কিছু টাকা পাঠিয়ে বলে দেই হাসিম মুবিন বা পুলিশ তার কাছে গেলে যেন আমার ভুল বর্ণনা দেয়। অন্তত এতে সাময়িকভাবে আমাকে কোনো ঝামেলায় পড়তে হবে না। তাছাড়া এর মধ্যে সপ্তাহখানেকের জন্য ইংল্যান্ডে যাচ্ছি। হাসান বলল, পুলিশ পৌঁছে গেলেও নাগালের বাইরে থাকবো, কিন্তু আমার মনে হয় না তারা আমার পর্যন্ত পৌঁছাতে পারবে। সুতরাং তুমি নিশ্চিতে থাকতে পারো। সত্যি যদি তুমি এতটা কনফিডেন্ট আর রিল্যাক্স থাকো তাহলে ঠিক আছে। হতে পারে তারা আদেও তোমার কাছে পৌঁছালোই না। তবু আমি ভেবেছি তোমাকে জানিয়ে রাখি। বাই দ্য ওয়ে, তুমি মেয়েটাকে লাহোরে কোথায় রেখে এসেছো? রাস্তায় রেখে এসেছি, আর কই রেখে আসতাম? কোথায় যাচ্ছে যাবে কিছুই বলেনি, শুধু চলে গেছে। অদ্ভুত রকমের বোকা তুমি। মেয়েটার কাছে ঠিকানা জিজ্ঞেস করার সাহস ছিল না তোমার মাঝে? ছিল, কিন্তু দরকার নেই আমার। ইমামার সাথে হওয়া শেষ কথাবার্তা চেপে যায় সালার। আমি আশ্চর্য হচ্ছি, তুমি ইদানিং কোনো ধরনের ব্যাপারে ইনভলভ হচ্ছ। নিজের টাইপের মেয়ের সাথে ইনভলভ হওয়ার আলাদা ব্যাপার, কিন্তু ওয়াসিমের বোনের মতো মেয়েদের সাথে ইনভলভ হওয়া, তোমার টেস্ট দিন দিন নিচে নামছে। ইনভলভড হয়েছি? তোমার মস্তিষ্ক আসলে ঘাস খেতে গেছে, না হলে এরকম কথাবার্তা আমার সাথে বলতে পারতে না। অ্যাডভেঞ্চার আর ইনভলভমেন্টের মাঝে আসমান জমিনের তফাৎ। হাসান সাহেব, সালার বিদ্রুপে সুরে বলে, আর আপনি সেই দূরত্ব এক লাফ পাড়ি দিয়েছেন। সালার সাহেব। হাসানও একই ভঙ্গিতে জবাব দেয়, তোমার মাথা খারাপ হয়ে গেছে, আর কিছুই না। তোমার মাথা আমার চেয়েও বেশি খারাপ হয়েছে, না হলে এমন বোকামিকে অ্যাডভেঞ্চার বলতে না। হাসান বেশ বিরক্ত। তুমি আমাকে সাহায্য করেছো, কিন্তু এর মানে এই না মুখে যা আসবে সেটাই বলতে পারো। সালারের রাগ উঠে যায়। আমি এখনও তেমন কিছুই বলিনি। কোন দিকে ইঙ্গিত করছো? টেস্টের ব্যাপারে না মাথা খারাপ হওয়ার দিকে? হাসান আগে সুরে জিজ্ঞেস করল। মুখ বন্ধ করো, অহেতুক তর্ক বাড়িয়ে লাভ নেই। এখন এসব কথা বলার মানে কবর খুঁড়ে লাশ তোলা। হাসান সিরিয়াস হয়। ধরো পুলিশ কোনোভাবে আমাদের কাছে পৌঁছে গেল, এসে ইমামার ঠিকানা সম্পর্কে জিজ্ঞেস করলো, তখন কি বলবে? আমার মনে হয় না তারা মানবে ইমামা কোথায়। সে সম্পর্কে তুমি কিছুই জানো না, তখন কি করবে? কিছুই না, তোমাকে যা বলছি তাদেরকেও সেটাই বলবো। সালার জোর গলায় বলল। হ্যাঁ, আর সব ঝামেলা তোমার এই বায়না থেকে শুরু হবে যে ইমামা কোথায় আমি জানি না। হাসান ওর বাক্য পুনরাবৃত্তি করে। তোমার ভালো করে জানার কথা তারা যে কোনো মূল্যে ইমামা পর্যন্ত পৌঁছাতে চাইবে। এসব অনেক পরের কথা। আমি হাইপোথিসিস আর পসিবিলিটিস বিবেচনা করে দুশ্চিন্তা করি না। যখন সময় আসবে দেখা যাবে। সালার বেপরোয়াভাবে বলল, তোমার কাছে শুধু এইটুকু সাহায্য দরকার, বিষয়টা গোপন রাখো আর পুলিশের খপ্পরে না পড়ো। তুমি না বললেও আমি এটাই করতাম। আর যাই হোক, ধরা পড়লে ওয়াসিমকে মুখ দেখানোর অবস্থায় থাকবো না। এবার তুমি সত্যি আমাকে ভীষণ এম্বারাসিং পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছো।
ওকে, আমি ফোন রাখছি, কারণ তোমার মধ্যে আবার কখন মৃগী রোগ শুরু হয়ে যাবে উপদেশ দেওয়ার, আফসোস করার। ইউ আর অ্যাক্টিং লাইক মাই ফাদার। সালার খট করে ফোন কেটে দিল। ওর মস্তিষ্ক গত রাতের ব্যাপারে ভাবে, কপালের ভাঁজগুলো স্পষ্ট হয়ে উঠছিল। আমি কখনো ভাবতে পারিনি ছেলেটা এত নিচে নামতে পারে। রেড লাইট এরিয়া মাই ফুট। আমার বংশের বিগত 7 প্রজন্মের কেউ ওখানে যায়নি, আর এই ছেলে? কি বাকি আছে যা আমি ওকে দেইনি? কিসের অভাব রয়ে গেছে ওর জীবনে? অথচ ওকে দেখো, কখনো আত্মহত্যার চেষ্টা করে বেড়ায়, আবার কখনো রেড লাইট এরিয়ায়। আমার আল্লাহ, আর কতদূর নামবে এই ছেলে? সিকান্দার ওসমান 2 হাত দিয়ে মাথা চেপে ধরলেন। আমার তো কাজের লোকের উপরও রাগ উঠছিল। ওরা কেন মেয়েটাকে ঢুকতে দিল? বাড়ির ব্যাপারে নজর রাখা উচিত ওদের। তাইবা সিকান্দার বললেন, বাড়ির দিকে নজর রাখা আর বাড়ির মালিকের দিকে নজর রাখার মাঝে আসমান জমিন ব্যবধান। এখানে সমস্যা বাড়ির না, বাড়ির মালিকের। সিকান্দার বিদ্রূপে সুরে বললেন, তাছাড়া ওদের মাঝে কেউ কোনো মেয়েকে এখানে আসতে দেখেনি। তোমার ছেলে বলেছে সেদিন মেয়েটাকে এনেছিল, কিন্তু দারোয়ান বলল এমন কিছুই না। দারোয়ান ওর সাথে কোনো মেয়ে আসতে দেখেনি, তবে যেতে দেখেছে। কাজের লোকেদের কথা হচ্ছে কোনো মেয়ে আসতে যেতে কিছুই দেখেনি। এর মানে হচ্ছে ও নিশ্চয়ই মেয়েটাকে খুব ভালো করে লুকিয়ে এনেছিল। শয়তানি একটা মস্তিষ্ক আছে ওর, তুমিও জানো। শুধু দোয়া করো এই ঝামেলা যেন এখানে মিটে যায়। হাসি মুবিন মেয়েকে খুঁজে পাক আর আমাদের প্রাণ বেঁচে যাক, যাতে ওকে নিয়ে কিছু ভাবতে পারি। সিকান্দার ওসমান বললেন, আমার তো বুঝে আসে না আমাকে দিয়ে কী এমন ভুল হয়েছে যার জন্য এই শাস্তি পাচ্ছি আমি। জানি না আমার কি করা উচিত। তাকে খুব অসহায় লাগছিল।